আর্টিকেল আর্টিকেল 72 হয়ে গেছিল, তাই তো? হ্যাঁ, 72 নম্বরে কি ছিল? 72 নম্বরে কি ছিল? প্রেসিডেন্ট পার্ডন পাওয়ার, তাই তো? পার্ডন পাওয়ার, রাষ্ট্রপতির ক্ষমাদান ক্ষমতা ছিল, তাই তো? রাষ্ট্রপতির কি ছিল? রাষ্ট্রপতির ক্ষমাদান ক্ষমতা ছিল, তাই তো? রাষ্ট্রপতির ক্ষমাদান ক্ষমতা ছিল, তাই তো? হ্যাঁ, কি কতগুলো ক্ষমাদান ক্ষমতা ছিল? কি কি? পার্ডন আর কমিউটেশন, কমিউটেশন আর রেমিশন, এটাকে কি বলা হয়? লঘুকরণ, তাই তো? আর এটাকে পরিহার, এটাকে কি বলা হয়? আর বিরাম, আর বিরামের ইংরেজি টার্ম কি? বিরামের ইংরেজি টার্ম কি? আর অবিলম্বে রিপ্রাইজ, তাই তো? এই 5টা ছিল। হ্যাঁ, পার্ডন মানে কি? সম্পূর্ণ ক্ষমা করে দেওয়া। কোনো কেস চলছে, তাকে ক্ষমা করে দেওয়াটাকে কি বলা হয়? পার্ডন। পড়ে দিয়েছি আগের দিন, তাই তো? কমিউটেশন, হ্যাঁ, লঘুকরণ। কি চেঞ্জ হবে? নেচারের চেঞ্জ হবে, তাই তো? নেচার চেঞ্জ হবে, কিন্তু টাইম টাইম চেঞ্জ হবে না, টাইম চেঞ্জ হবে না, তাই তো? পরিহারে নেচার ঠিক থাকবে, টাইম চেঞ্জ হবে, তাই তো? বিরামে স্বাস্থ্য খারাপ হয়ে গেল, তাই তো? এটা তো পশ্চিমবঙ্গের সবাই ভালো করে জানবে। পশ্চিমবঙ্গে কি হয়? পশ্চিমবঙ্গে বিরাম কি? যে যাকে জেলে দোকান হবে সেই চলে যায় কোথায়? হসপিটালে ভর্তি হয়ে যায়। আর প্রবিলম্ব লেট হবে, তাই তো? এখানের মধ্যে কোনটা ফাঁসির সাজা হয় না? শুধুমাত্র ফাঁসির জন্য প্রবিলম্ব, শুধুমাত্র ফাঁসির জন্য, শুধুমাত্র ফাঁসির জন্য কি? প্রবিলম্ব, তাই তো? কোনটায় ফাঁসির সাজা শোনানো যায় না? রাষ্ট্রপতি কোনটায় ফাঁসির সাজা শোনাতে পারে না? ফাঁসির সাজাকে মুকুব করতে পারে না। রাষ্ট্রপতি কোনটায় ফাঁসির সাজাকে মুকুব করতে পারে না? কোনটায়? পরিহার। কারণ কি? পরিহারের টাইম টাইম চেঞ্জ হয়, কিন্তু নেচার চেঞ্জ হয়। আর ফাঁসি কি? ফাঁসির সাজা কি? নেচার, তাই তো? লঘুকরণ টাইম সেম থাকবে, ধরো 10 বছর সাজা 10 বছরই থাকবে, কিন্তু কঠোর সাজা কি হয়ে যাবে? কঠোর সাজা কমে কি হয়ে যাবে? সহজ সহজ সাজা হয়ে যাবে, তাই তো? ক্লিয়ার হয়েছে তো? একদম ক্লিয়ার হয়েছে এগুলো। আগের দিন সমস্তগুলো বলে দিয়েছিলাম। আজকে পড়ানো হবে কি? আজকে পড়ানো হবে রাষ্ট্রপতির আর ইমার্জেন্সি পাওয়ার কি কি রয়েছে। রাষ্ট্রপতির কতগুলো পাওয়ার দেখলাম? হ্যাঁ, কি কি পাওয়ার দেখে নিয়েছি বলো? লেজিসলেটিভ, লেজিসলেটিভ পাওয়ার হয়ে গেছে। লেজিসলেটিভ আইনি ক্ষমতা কি কি আছে? রাষ্ট্রপতির আইনি ক্ষমতা কি কি আছে? এক্সিকিউটিভ পাওয়ার দেখে নিয়েছি, এক্সিকিউটিভ পাওয়ার দেখে নিয়েছি। রাষ্ট্রপতির এক্সিকিউটিভ পাওয়ার কি ছিল? কার্যকরী ক্ষমতা, তাই তো? সবাইকে নিয়োগ করাতে পারবে, কার্যকরী ক্ষমতা। আর কি দেখে নিয়েছি? ডিপ্লোম্যাটিক পাওয়ার, ডিপ্লোম্যাটিক পাওয়ার, এটা কি ছিল? কূটনৈতিক শক্তি। আর কি দেখেছি? হ্যাঁ, মিলিটারি পাওয়ার, মিলিটারি পাওয়ার, এটা কি ছিল? সৈন্য শক্তি, তাই তো? রাষ্ট্রপতির হাতে কি সৈন্য শক্তি আছে। আর এডুকেশনাল পাওয়ার, এডুকেশন পাওয়ার, এটা কি ছিল? শিক্ষা শক্তি। ছয়ে ফিনান্সিয়াল পাওয়ার, ফিনান্সিয়াল পাওয়ার ছিল তো? বৃত্তীয় শক্তি, কি ছিল? বৃত্তীয় শক্তি। আর কি ছিল? সেল পাওয়ার, সেল পাওয়ার,
নিজের কাছে কি শক্তি আছে? নিজস্ব শক্তি। এগুলো সব ডিটেলসে বলে দিয়েছি, সবগুলোই ডিটেলসে বলে দিয়েছি, তাই তো? আরেকটা ছিল কি বলো? স্পেশাল পাওয়ার। স্পেশাল পাওয়ার এটাও বলা হয়ে গেছে। আর কি ছিল? আর দেখে নিয়েছি ক্ষমাদান ক্ষমতা, তাই তো? রাষ্ট্রপতির ক্ষমাদান ক্ষমতা, এতগুলো পাওয়ার সব দেখা হয়ে গেছে। আজকে পড়বো ইমার্জেন্সি পাওয়ার। আজকে কি পড়বো? ইমার্জেন্সি পাওয়ার। আজকে কি পড়বো? ইমার্জেন্সি পাওয়ার, তাই তো? রাষ্ট্রপতির কি কি ইমার্জেন্সি পাওয়ার রয়েছে দেখো। ইমার্জেন্সি পাওয়ার বলতে ইমার্জেন্সি বাংলা বলা হয় আপাতকালীন শক্তি। রাষ্ট্রপতিকে কি কি আপাতকালীন শক্তি দেওয়া হয়? আপাতকালীন মানে কি? হঠাৎ এমন কোনো ঘটনা যেটা কেউ হচ্ছে কি করতে পারে না, কেউ ধারণা করতে পারে না, এরকম ঘটনাকে বলা হয় আপাতকালীন ঘটনা, তাই তো? হ্যাঁ, রাস্তায় চলছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কারণ, এটা ইমার্জেন্সি তো না? মনে করে ভাবছিল বাড়ি থেকে বেরোচ্ছিল যে আজকে মনে হয় অ্যাক্সিডেন্ট হবে, আজ মনে হয় চান্স আছে, নাকি? হ্যাঁ, তাহলে ইমার্জেন্সি পাওয়ার মানে বুঝি আপাতকাল মানে কি? এমন ঘটনা যেটা ঘটবে বলে কেউ আশা করেনি, সেরকম কিছু কিছু ঘটনা, যেটাকে সেখানেও রাষ্ট্রপতিকে কিছু কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতিকে কি করা হয়েছে? কিছু কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। সেই ক্ষমতাগুলো দেখবো আমরা, সেই ক্ষমতাগুলো আমরা দেখবো, তাই তো? দেখো কি কি ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতিকে আপাতকালীন ক্ষমতা তিন প্রকারের দেওয়া হয়েছে। কত প্রকার দেওয়া হয়েছে? তিন প্রকারের ক্ষমতা দেওয়া হয়েছে। এক নম্বর ক্ষমতা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি। এক নম্বর কি? ন্যাশনাল ইমার্জেন্সি। ন্যাশনাল ইমার্জেন্সি। দু নম্বরে স্টেট ইমার্জেন্সি। স্টেট ইমার্জেন্সি, এটাকেই বলা হয় প্রেসিডেন্ট রুল। এটাকে কি বলা হয়? প্রেসিডেন্ট রুল। তোমরা অনেকেই শুনেছো যে, আমরা শুনেছি বিরোধী দল নেতা প্রায় প্রায় বলে যে আমাদের দেশে আমাদের রাজ্যে প্রেসিডেন্ট রুল লাগু করতেই হবে, না হলে আমাদের রাজ্য কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তো সেই প্রেসিডেন্ট রুল কি বলা হয়? স্টেট ইমার্জেন্সি, তাই তো? প্রেসিডেন্ট রুল রাষ্ট্রপতি শাসন। বাংলায় টার্মটা শুনেছো রাষ্ট্রপতি শাসন। এই রাষ্ট্রপতি শাসনকে কি বলা হয়? প্রেসিডেন্ট রুল, রাষ্ট্রপতি শাসন, তাই তো? আর তিন নম্বরে আছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি। এটা এখনো পর্যন্ত লাগু হয়নি, তাই তো? লাগু হয়নি, লাগু হবে না। এটা ফিনান্সিয়াল ইমার্জেন্সি, একে বলা হয় বিত্তীয় জরুরি অবস্থা। জরুরি অবস্থা, ক্লিয়ার হয়েছে? ন্যাশনাল ইমার্জেন্সিকে বাংলায় কি বলা হয়? জাতীয় জরুরি অবস্থা। এটাকে কি বলা হয়? জাতীয় জাতীয় জরুরি অবস্থা। জাতীয় জরুরি অবস্থা, ক্লিয়ার হয়েছে তো? জাতীয় জরুরি অবস্থা, ক্লিয়ার হয়েছে একদম? আর এটা কি বলে স্টেট ইমার্জেন্সিকে? রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল। ফিনান্সিয়াল ইমার্জেন্সি বৃত্তীয় জরুরি অবস্থা। তিনটাই ক্লিয়ার হয়েছে তো? এক এক করে পড়ি। আর্টিকেল নাম্বার দেখি। ন্যাশনাল ইমার্জেন্সির আর্টিকেল নাম্বার হচ্ছে 352। এটার কত? প্রেসিডেন্ট রুল 356। আর ফিনান্সিয়াল ইমার্জেন্সি 360। তার মনে রাখো কি করে? চার চার ধরে গ্যাপ দেখো। 52 চারে কত? 4/7, তাই তো? চারের গ্যাপ থাকবে, একটা মনে রাখলে হবে। 352 মনে রাখবে, তারপরে সবকে চার চার করে যোগ করে দেবে। যদি বলে ন্যাশনাল ইমার্জেন্সি কত? 352। স্টেট ইমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল 356। স্টেট ইমার্জেন্সি যা, প্রেসিডেন্ট রুল তাই। এক এক কথায় বলে, বাংলায় বলে রাষ্ট্রপতি শাসন। কত? 356। ন্যাশনাল ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি, ফিনান্সিয়াল ইমার্জেন্সি 360, তাই তো? এক এক করে এবার পড়ি নাকি? দেখ চলো, আমরা ন্যাশনাল ইমার্জেন্সি পড়বো। কি পড়বো? ন্যাশনাল ইমার্জেন্সি। ন্যাশনাল ইমার্জেন্সি এরকম একটা ইমার্জেন্সি, যদি কোনো দেশের
পুরো দেশের মধ্যে যদি কোনো অঘটন ঘটে যায়, তুই যেমন তোর অঘটন ঘটতে পারে, দেশের মধ্যে অঘটন ঘটতে পারে, তো ঘটতে পারে না পারেনি? হ্যাঁ, মনে হয় এই দুদিন আগে চায়না পাকিস্তান কি করেছিল, ব্লাস্ট করেছিল, তাই তো? যদিও এখনো রিপোর্ট হচ্ছে কি টেরর অ্যাটাক বলে বলা হয়েছে, যে ভারতের মধ্যেই যারা রয়েছে তারাই ভারতে কি করেছে, টেরর অ্যাটাক করেছে, তাই তো? তার মানে এই যে টেরর অ্যাটাক হচ্ছে, এই টেরর অ্যাটাক এগুলো কি ইমার্জেন্সি পর্যায়ে চলে আসে। ধর 1962 সালে ভারতের উপর আক্রমণ করছিল চায়না। 1962 সালে ভারতের উপর কে আক্রমণ করেছিল? চায়না। এটা কি ভারত, বিদেশিরা ভারতের উপর আক্রমণ করে? বিদেশিরা কি করেছিল, ভারতের উপর আক্রমণ করে। পাকিস্তান তো সপ্তাহে সপ্তাহে একবার করে মনে হয় ভারতের উপর আক্রমণ করে, তাই তো? আর যতবার করেছে সববার ফেলে হচ্ছে। 1948 একবার আক্রমণ করেছে, 47-48, 1947-48 একবার করেছে, 1965 একবার করেছে, 1971 একবার করেছে, 1984 একবার করেছে, 1999 সালে একবার করেছে। সব থেকে বড় বড় যুদ্ধ হয়েছে পাকিস্তানের সঙ্গে এইগুলোই, তাই তো? বলো কোনটাই কোন যুদ্ধ হয়েছে? 1947-48 ভারতে আক্রমণ করেছিল, এলএসি দখল, সরি, লাইন অফ কন্ট্রোল, এলওসি, লাইন অফ কন্ট্রোল পর্যন্ত পৌঁছেছিল, তাই তো? 1965 সালে যখন আমাদের লাল বাহাদুর শাস্ত্রী যখন ছিল তখন আক্রমণ হয়েছিল, তাই তো? লাল বাহাদুর শাস্ত্রীর সময় আক্রমণ হয়েছিল, তাই তো? লাল বাহাদুর শাস্ত্রীর সময় আক্রমণ হয়েছিল। 1971 ইন্ডিয়া পাকিস্তান লড়াই হয়েছিল, তাই তো? ইন্ডিয়া পাকিস্তান লড়াই হয়েছিল, বাংলাদেশ আলাদা হয়েছিল। ইন্ডিয়া পাকিস্তান লড়াই কি আলাদা হয়েছিল? বাংলাদেশ। 1984 সালে সিয়াচেন, 1900 আর 1999 কার্গিল, এতগুলো যুদ্ধ করেছে। এই যে যুদ্ধগুলো হচ্ছে এগুলো তো ন্যাশনাল ইমার্জেন্সি, তাই তো? ভারতে একটা অঘটন ঘটেছে, এই অঘটনের সময় যে রাষ্ট্রপতির শক্তি দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে, যে আপনি চাইলে কি করতে পারেন, ভারতে ইমার্জেন্সি লাগু করতে পারেন। বোঝা যাচ্ছে তো? তার মানে এগুলো কি বাইরে থেকে আক্রমণ হচ্ছে, তার মানে ন্যাশনাল ইমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা কি লাগানো যাবে? বাইরে থেকে যদি যদি আমাদের দেশে আক্রমণ হয়, বাইরের দেশের আক্রমণ হতে পারে তো, হ্যাঁ, বাইরের দেশের আক্রমণ, বাইরের দেশের আক্রমণ, ক্লিয়ার হয়েছে তো? ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হলে কি হয়, বাইরের দেশের আক্রমণ, এক নম্বর, তাই তো? আবার কখনো কখনো দেখবি ভারতের মধ্যেই লড়াই লেগে যায়, সব অস্ত্র ফস্ত্র নিয়ে সব কি করতে থাকলো, যুদ্ধ করতে থাকলো। এই যে ভারতের ভেতরে কখনো কখনো ইমার্জেন্সি লাগু হয়ে যায়। এই কয়েকদিন আগে দিল্লিতে ব্লাস্ট হয়েছে, তাই তো? দিল্লি ব্লাস্টে কি হয়েছিল, ভারতের ভেতরে কি ছিল, যারা ছিল তারাই বোম ব্লাস্ট করেছে। হোয়াইট কলার বলা হচ্ছে টেরোরিস্ট, এদের কি বলা হয়েছে, হোয়াইট কলার টেরোরিস্ট। হোয়াইট কলার টেরোরিস্ট, হোয়াইট কলার বলতে কে, ডাক্তাররা, ডাক্তাররা আপ্রাণ পড়ে তো হোয়াইট কলার, তারা হচ্ছে টেরোরিস্টের সঙ্গে যুক্ত। তারা কার সঙ্গে যুক্ত, টেরোরিস্টের সঙ্গে যুক্ত। এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে যারা ডাক্তাররা যুক্ত রয়েছে এরা দেশের মধ্যে, তাই তো? এই ক্ষেত্রে দেশের মধ্যে যে ঘটনাটা ঘটেছে তাতে রাষ্ট্রপতি চাইলে কি করতে পারে, ইমার্জেন্সি লাগু করতে পারে। বোঝা গেছে না যায়নি? রাষ্ট্রপতি চাইলে কি করতে পারে। কখনো কখনো দেখবে অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ শুরু হয়ে যায়, তাই তো? মনে হলো যুদ্ধ করব, অস্ত্র শস্ত্র নিয়ে সব যুদ্ধ করতে শুরু করছে। সেক্ষেত্রে কি করবে, রাষ্ট্রপতি চাইলে কি করবে, ইমার্জেন্সি লাগু করতে পারে। দেশের মধ্যে কি লাগু করতে পারে, ইমার্জেন্সি লাগু করতে পারে। তাহলে দেশের মধ্যে অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ, দেশের মধ্যে অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ, অর্থাৎ এটাকে বলা হয় আর্মড রিভেলিয়ন। আর্মড রিভেলিয়ন, বোঝা গেছে তো? এটাকে কি বলা হয়, আর্মড রিভেলিয়ন। বোঝা গেছে তো? হ্যাঁ, এটাকে কি বলি, আর্মড রিভেলিয়ন। দেশের মধ্যে অস্ত্র শস্ত্র নিয়ে যদি কোনো কিছু হয়, সমস্ত যুদ্ধ হয়, তাহলে সেটা কি হবে, আর্মড রিভেলিয়ন। এরকম একবার ঘটনা ঘটেছিল 1995 সালে, 16ই ডিসেম্বর কি 17ই ডিসেম্বর 1995, বেঙ্গলে ফেলানো হয়েছিল, বেঙ্গলের পুরুলিয়াতে, ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া নামক গ্রামে। পুরো
এসে উপর থেকে এসে উড়োজাহাজে করে সমস্ত জায়গায় কি অস্ত্র শস্ত্র ফেলে দিয়ে চলে যাওয়া হয়। বোঝা গেছে তো? 16ই ডিসেম্বর কি 17ই ডিসেম্বর এরকম টাইম। বোঝা গেছে তো? হ্যাঁ, তাহলে এই দুটো বোঝা গেছে। দুটো কি কি হয়েছিল? দেশের মধ্যে আক্রমণ অস্ত্র শস্ত্র নিয়ে, আর দেশের বাইরে কেউ যদি আক্রমণ করে। আরেকটা ছিল, আরেক দেশের ভেতরে কি রয়েছে? অশান্তি। ক্লিয়ার হয়েছে তো? দেশের ভেতরে কি অশান্তি। ক্লিয়ার? এই দেশের ভেতরে অশান্তি, দেশের মধ্যে অশান্তি বা দেশের মধ্যে অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ, আর কি রয়েছে? বাইরের দেশে আক্রমণ। এই তিনটে যদি হয় তাহলে কি কি লাগাতে পারে? ন্যাশনাল ইমার্জেন্সি লাগাতে পারে। কে লাগাবে? রাষ্ট্রপতি। কে ন্যাশনাল ইমার্জেন্সি লাগায়? রাষ্ট্রপতি। কোন কোন বিষয়ের উপর? দেশের বাইরের দেশের থেকে আক্রমণ, আর হ্যাঁ দেশের গৃহযুদ্ধ, আর্ম রেভিলিয়ন, অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ হলে, আর দেশের মধ্যে অশান্তি লাগবে। তাই তো? এই 3 নম্বরটা বর্তমানে লাগু নেই। কতগুলো ছিল? 3টে ছিল। কোনটা লাগু নেই? দেশের মধ্যে। কারণ 1975 সালে ভারতের প্রধানমন্ত্রী ছিল কে? ইন্দিরা গান্ধী। ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? ইন্দিরা গান্ধী। ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? ইন্দিরা গান্ধী। এই দেশের মধ্যে অশান্তি হচ্ছে বলে কি লাগিয়ে দিয়েছিল? ইমার্জেন্সি লাগু করে দিয়েছিল। দেশের মধ্যে কি ছিল? অশান্তি ছিল বলে কি লাগিয়ে দিয়েছিল? ইমার্জেন্সি লাগু করে দিয়েছিল। ইমার্জেন্সি লাগু করে দিয়ে কি করছে? কারণ সেই সময়ে, ওই সময় দেখো, ভালো করে দেখো, ভারত স্বাধীন হয়েছে কবে? 47-এ। তাই তো? 51-52 ভোট হয়েছে, সরকার গঠন হয়েছে, জওহরলাল নেহরু কে প্রধানমন্ত্রী। 48 সালে যুদ্ধ করেছিলেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ। 62-তে ভারতে হয়েছে, ভারতে যুদ্ধ হয়েছে। এই যুদ্ধ থেকে জওহরলাল নেহরু মারা গেছে। তাই তো? 65 সালে পাকিস্তান আক্রমণ করেছে। 71-এ ভারতের সঙ্গে কি হয়েছে? পাকিস্তানের আবার যুদ্ধ হয়েছে। এতে দেখা যাচ্ছে ভারতের মধ্যে, ভারতের উন্নয়নের, আর সবসময় যদি যুদ্ধ হয় উন্নয়ন হবে? উন্নয়ন প্রচুর পরিমাণে ঘাটতি দেখা যায়। আর এই জন্য ভারতের সরকার চেঞ্জের একটা প্রবণতা চলে আসে। আর সেই সময় ছিল আমাদের ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধী, বিদেশ থেকে এসেছিল। তাই তো? পড়াশোনা করে এসছে এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য। বহু কিছু ঝামেলা হয়েছিল ভিতরে। 1975 সাল, এই 1975 সালে একটা ভিডিও বানাবো পুরো একদম 75, 99 কার্গিল যুদ্ধ, 91-এর এগুলো সম্বন্ধে একটা একটা ভিডিও বানাবো, পুরো ফুল ভিডিও। ওগুলো একটা 8 ঘন্টা 45 মিনিট পুরো ঘটনা বলা থাকবে, ডিসকাস করতে। ঠিক আছে? তাহলে এই 1975 সাল, 71 সাল পর্যন্ত কে? ইন্দিরা গান্ধী। 71-এর যুদ্ধ হয়েছে, এতে মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়ে 71-এর কি হয়েছে, তারপর 74-এ হচ্ছে প্রথম হচ্ছে পরমাণু টেস্ট হয়েছে। 74-এর পরমাণু টেস্ট সফল হয়েছিল। 74-এর পরমাণু টেস্ট হয়েছে, সফল হয়নি। তাই তো? 74-এর পরমাণু টেস্ট হয়েছে, মানুষ পুরো ক্ষিপ্ত হয়ে গেছে। মানুষ আর এই সরকার চায়নি। যখনই চায়নি দেখেছে ইন্দিরা গান্ধী, তখন কি করে দেখি দেশের মধ্যে অশান্তি বলে ইমার্জেন্সি লাগু করে দিচ্ছে। আর এই ইমার্জেন্সি লাগুর ফলে দেশের কোনো বিরোধী দল, সেই সময় দলেরও ভাগ চলছিল। আমাদের লালকৃষ্ণ আদবানি আলাদা হয়ে গেছিল, লালকৃষ্ণ আদবানি আলাদা। বিহারের নাম বল, জয়প্রকাশ নারায়ণ আলাদা হয়ে গেছিল, অটল বিহারী বাজপেয়ী, সব তো যে যার আলাদা আলাদা ছিল, সবকে জেলে ঢুকিয়ে দিয়েছে। কে? ইন্দিরা গান্ধী। সবকে জেলে। সংবাদপত্রে খবর কি বেরাবে সেটা নির্ধারণ করতে কে? সরকার। সমস্ত কিছু সরকার হাতে চলে এসেছে, সবাই বিচলিত হয়েছে। এবং 75 সালে ভোট হওয়ার কথা ছিল, ভোটের আগে কি লাগু করে দিয়েছি? ইমার্জেন্সি লাগু করে দিয়েছি। ভোটের আগে ইমার্জেন্সি লাগু করে দিয়েছি। ভোটের আগে কি লাগু করে দিয়েছি? ইমার্জেন্সি লাগু করে দিয়েছি। আর ভোটের আগে ইমার্জেন্সি লাগু হয়ে গেলে, ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হলে 6 মাসের জন্য লাগু হয়। কত মাসের জন্য লাগু হয়? 6 মাসের জন্য ইমার্জেন্সি লাগু হয়। কত মাসের জন্য ইমার্জেন্সি লাগু হয়? 6 মাসের জন্য। কিন্তু চলতে থাকে কত? চলতে থাকে অসীম সময় পর্যন্ত। 6 মাসের জন্য লাগু হবে, চলতে থাকবে কত? অসীম সময়। ইমার্জেন্সি লাগু হলে 6 মাসের জন্য। তারপর কি আবার লাগু হলে আবার 6 মাস, আবার 6 মাস, এরকম করে করে 75 থেকে 75, 76, 77 সাল পর্যন্ত ইমার্জেন্সি লাগু ছিল। তারপরে ভোট হয়েছিল, ভোটের তো সরকার চেঞ্জ হয়েছিল। আর এই জন্য পরীক্ষায় কোশ্চেন পড়ে, ভারতে প্রথম অকংগ্রেসীয় সরকার কবে গঠন করা হয়েছিল?
1977 কে হয়েছিল? মোরারজি দেশাই। আর সে তো একটা পুরো পাগল ছিল মোরারজি দেশাই। দুটোই কি পেয়েছে, নিশানে পাকিস্তানি আর ভারত রত্ন দুটোই পেয়েছে। প্রথম টার্মে নিঃসন্দেহে ভালো ছিল, ভারত রত্ন পেয়েছে। তারপরে পাকিস্তানকে কি করেছিল, ফোন করে বলে দিয়েছিল, হ্যালো আমার তোমরা বোম বানাচ্ছ আমরা দেখতে, আমরা জানি, উড়িয়ে দিব, পরমাণু বোমার যে সেন্টার আছে সেটা উড়িয়ে দেওয়া হবে, সাবধান থাকো। খুঁজে খুঁজে ভারতের সায়েন্টিস্টদের মেরেছে, এই জন্য তাকে কি দিয়েছিল, নিশানে পাকিস্তান। সব বলে দিয়েছি ডিটেলস একদম, তাই তো? দেখো এটা ক মাসের জন্য লাগু করা যায়? 6 মাসের জন্য। কতদিন পর্যন্ত চলবে? এর কোনো টাইম নেই, যতদিন ন্যাশনাল ইমার্জেন্সি যতদিন থাকবে ততদিন চলবে। ধরে রাশিয়া ইউক্রেনের লড়াই হচ্ছে, ইউক্রেনে ইমার্জেন্সি লাগু হলো। কবে যুদ্ধ শুরু হয়েছে? 2022-23 যুদ্ধ শুরু হয়েছে, 25-26 পর্যন্ত এখনো চলছে। তাহলে যদি যুদ্ধ এরকম চলতে থাকে, ন্যাশনাল ইমার্জেন্সি লাগু থাকবে। তো জাতীয় জরুরি অবস্থা কতদিনের জন্য লাগু থাকে? 6 মাস। 6 মাস লাগানো হয়, কিন্তু কতদিন পর্যন্ত চলে? অসীম সময়ের জন্য চলে। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, ন্যাশনাল ইমার্জেন্সি কতদিনের জন্য লাগু হয়? 6 মাসের জন্য। কতদিন পর্যন্ত চলতে পারে? অসীম সময়ের পর্যন্ত চলতে পারে। ক্লিয়ার হয়েছে তো? তাহলে কতগুলো ন্যাশনাল ইমার্জেন্সি রয়েছে, কতগুলো লাগু আছে? দুটো লাগু আছে। কতগুলো ন্যাশনাল ইমার্জেন্সি রয়েছে? 3টে ন্যাশনাল ইমার্জেন্সি রয়েছে। কি কি? সংবিধানে কতগুলো ইমার্জেন্সির কথা উল্লেখ আছে? 3টে। কিন্তু লাগু আছে কতগুলো এখন? দুটো। বোঝা গেছে তো? পরীক্ষায় কোশ্চেন করবে সংবিধানে কতগুলো ইমার্জেন্সি কথা বলা রয়েছে, কতগুলো? 3টে। কি কি? হ্যাঁ, জাতীয়, রাষ্ট্রপতি আর ফিনান্সিয়াল, 3টে। আর কতগুলো 3টে কথা বলা আছে। তো ন্যাশনাল ইমার্জেন্সি কতগুলো কথা বলা রয়েছে? কি কি? বাইরের দেশের আক্রমণ, সশস্ত্র বিদ্রোহ আর অশান্তি, দেশের মধ্যে অশান্তি। কিন্তু লাগু আছে কতগুলো? দুটো। ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, ন্যাশনাল ইমার্জেন্সি কতগুলো লাগু রয়েছে? দুটো। বোঝা গেছে তো? কতদিনের জন্য লাগু হয়? 6 মাস। কতদিন পর্যন্ত চলে? অসীম সময় পর্যন্ত চলে। কতদিন পর্যন্ত চলে? অসীম সময় পর্যন্ত চলে। এই ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হলে 352 নম্বর আর্টিকেলে রয়েছে ন্যাশনাল ইমার্জেন্সি। এটি লাগু হওয়ার মাত্রই 358 নম্বর আর্টিকেল লাগু হয়ে যায়। কত নম্বর আর্টিকেল লাগু হয়ে যায়? এবারে বুঝতে হবে কেন ইন্দিরা গান্ধী কেন ন্যাশনাল ইমার্জেন্সি লাগু করেছে। 358 নম্বর আর্টিকেল কি হয়ে যায়? নর্মালি লাগু হয়ে যায়। 358 নম্বর আর্টিকেলে বলা রয়েছে যদি লাগু হয় কি ন্যাশনাল ইমার্জেন্সি, তাহলে 19-এর ধারা বলছি 19-এর অনুচ্ছেদ, 19 নম্বর অনুচ্ছেদ বাদ চলে যায়। কত নম্বর অনুচ্ছেদ বাদ চলে যায়? 19 নম্বর। এই 19 নম্বর অনুচ্ছেদে কি রয়েছে? প্রথম থেকে বলো কি রয়েছে। হ্যাঁ, একে কি রয়েছে? বাক স্বাধীনতা। দুয়ে কি রয়েছে? সমাবেশ। 3-এ সভা সমিতি। 4-এ চলাফেরা। 5-এ বাসস্থান। 6-এ জীবিকা পেশা। কিন্তু 6-এ অরিজিনালি ছিল কি? সম্পত্তির অধিকার। 7-এ ছিল কি? জীবিকার পেশা। সম্পত্তির অধিকার বাদ চলে গেছে, তাই তো? সম্পত্তির অধিকার কি চলে গেছে? বাদ চলে গেছে। ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, তার মানে মনে রাখবি কি করে, তুই যদি ভালো বক্তা হোস, বাক স্বাধীনতা থাকবে তোর, ভালো বক্তা হলে তুই কি করতে পারবি? সংগঠন তৈরি করতে পারবি, সমাবেশ করতে পারবি, তাই তো? বলে সভা করতে পারবি, সভা করলে কি করবি? যেখানে সেখানে যেতে পারবি, অর্থাৎ সভা প্রচারের জন্য যেখানে সেখানে যেতে পারবি। যেখানে সেখানে গেলে কি অর্থাৎ চলাফেরার অধিকার, সেখানে তো তোকে গিয়ে থাকতে হবে, তাই তো? তার কিসের অধিকার? বাসস্থানের অধিকার দিয়েছে। আর বাসস্থান করা মানে তোকে তো সম্পত্তি কিনতে হবে, সম্পত্তির অধিকার। আর সম্পত্তি কিনে করবি কি? খাওয়া দাওয়া তো করতে হবে, তার জন্য কি করবি? ব্যবসা বাণিজ্যের অধিকার। টোটাল কতগুলো? 7টা ছিল, একটা বাদ চলে যায়, 6 নম্বর বাদ চলে গেছে। এখন 6 নম্বর কি হয়ে গেছে? ব্যবসা বাণিজ্যের অধিকার। এই যে অধিকারগুলো ছিল,
352 নম্বর আর্টিকেল লাগু হয়ে যাওয়া মানে এই অধিকারগুলো কি হয়ে যাবে, বাদ চলে যাবে। আর এই অধিকারগুলো বাদ চলে যাওয়া মানে তোরা এখন যেটা করছিস যে আরামসে যেখানে সেখানে যাচ্ছিস ঘুরছিস, কোনো ব্যাপার আছে? হ্যাঁ, তখন পুলিশ আসবে, লাঠি দিয়ে মারবে, তুলে পালিয়ে যাবে, কিচ্ছু বলতে পারবে না, তুই কথাও বলতে পারবি না। এখন কি বলছি, এখানে বসে মোদিজিকে গালাগালি দিচ্ছে, তাই তো? এখানে বসে দিদিকে গালাগালি দিচ্ছে, দিচ্ছি তো, যে এটা ভালো হয়নি, ওটা তখন কি কারো বিরুদ্ধে কথা বলতে পারবে না। আর এরকমই ঘটনা ঘটেছিল, কেউ কিছু বললেই সবকে জেলে পুরে দিচ্ছে, সবকে একটা থেকে কি করে দিয়েছিল, জেলে। ইন্দিরা গান্ধীর সব দেখ, সমস্ত যত প্রধানমন্ত্রী আছে সবাই কেউ না সবাই যে যার কোনো না কোনো ভালো দিক কাজ করেছে, কিছু তো খারাপ থাকবে, সবারই খারাপ আছে। জওয়াহরলাল নেহরুকে আজ পর্যন্ত মানুষ বলে যে কেন কোকো আইল্যান্ড দিয়েছিল, জওয়াহরলাল নেহরুকে বলে কেন কাশ্মীর সমস্যার সমাধান করেনি, জওয়াহরলাল নেহরুকে সবসময় এটার কথা শুনে, তাই তো? লাল বাহাদুর শাস্ত্রী তো শর্ট টার্মের জন্য ছিল। ইন্দিরা গান্ধী 1975 সালের অধ্যায়, কালো অধ্যায়। তারপরে রাজীব গান্ধী এলটিটি বিদ্রোহ করেছিল, তাই তো? সেখানের গন্ডগোল। তারপরে আমাদের নরসিংহ রাও এসছে, তার সময় হচ্ছে ভারতবর্ষ একদম তলানিতে ঠেকে গেছিল, সেখান থেকে তুলে আনছে। তারপরে অটল বিহারী বাজপেয়ীর সময় কার্গিল যুদ্ধ, পরমাণু বোমা, হেন তেন সব মিলিয়ে একটা ভারতের কি, তারপরে ভূমিকম্প, সব মিলিয়ে অটল বিহারী বাজপেয়ীর সময় খারাপ গেছে। তারপরে এসছে কে, মনমোহন সিং কথা বলতে পারেনি বলে সবাই বলছে, তাই তো? তারপরে মোদি আসছে, তার ইন্টারনাল ম্যাটার ভালো নয়, সবাই বলছে। দেখ, কোনো নেতাকে জাজ করতে গেলে তুই তার কাজের সময় জাজ করতে পারবি, নেতাকে জাজ করতে গেলে পরে জাজ করতে হবে, যখন এর টার্ম শেষ হয়ে যাবে তারপরে বুঝবি এগুলো কাজে লাগছে না লাগে। যদি কাজে লাগে নেতা ভালো ছিল, যদি কাজে না লাগে নেতা খারাপ ছিল, তাই তো? কাউকে এখন জাজ করে এখনের পরিপ্রেক্ষিতে জাজ করার ঠিক না, সবাই এখনের পরিপ্রেক্ষিতে সবাইকে জাজ। কাজ তুই এরপর দেখতে পাবি, তুই যে কিছু কিছু কাজ, অটল বিহারীর কিছু কিছু কাজ কাকে ফায়দা দিয়েছে, মনমোহন সিংকে ফায়দা দিয়েছে। নরসিংহ রাওয়ের কিছু কিছু কাজ অটল বিহারী বাজপেয়ীকে ফায়দা দিয়েছে। মনমোহন সিং এর কিছু কিছু কাজ মোদিজিকে ফায়দা দিচ্ছে। মোদিজির কিছু কিছু কাজ এর পরে যে প্রধানমন্ত্রী হবে তাকে কিছু কিছু ফায়দা দেবে, তাই তো? তো সবার কাজ তখনই বোঝা যাবে যখন তার টার্ম শেষ হবে। টার্ম শেষ হলে বোঝা যাবে পরবর্তী যে নেতা আছে সে কেমন কাজ করছে। ক্লিয়ার হয়েছে তো? এটা বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এটা কত 358 নম্বর আর্টিকেল সঙ্গে সঙ্গে লাগু হয়ে যায়, কি বাদ চলে যায়? আমাদের যে মেন, এটাকে বলা হয় ব্যাকবোন অফ কনস্টিটিউশন। এই 19 নম্বর আর্টিকেলকে বলা হয় ব্যাকবোন অফ আওয়ার কনস্টিটিউশন। ব্যাকবোনই ভেঙে দিচ্ছে, মানে সিট দাঁড়ায় ভেঙে দিচ্ছে, বোঝা যাচ্ছে তো? সিট দাঁড়ায় কি করবে, ভেঙে দিবে প্রথমেই, ন্যাশনাল ইমার্জেন্সি। তো না পারবি উঠতে, না পারবি বসতে, না কথা বলতে পারবি, না কিছু করতে পারবি, বোঝা যাচ্ছে না যায়নি? এরপর রাষ্ট্রপতির কাছে ক্ষমতা দেওয়া হয়েছে 359 নম্বর আর্টিকেল লাগু করার জন্য। কত নম্বর আর্টিকেল? 359 নম্বর আর্টিকেল লাগু করেছে। এতে বলা হয়েছে সংবিধানে শুধু দুটি আর্টিকেলই বেঁচে থাকবে, বাকি সমস্ত গুলো বাদ। 20 আর 21 নম্বর আর্টিকেল বাদ দিয়ে বাকি সমস্ত আর্টিকেলে কোনো ক্ষমতাই থাকবে না। ক্লিয়ার হয়েছে না হয়নি? 20 আর 21, 20 আর 21 কি আছে? 20 কি আছে? অপরাধ প্রমাণিত হলে কি প্রাপ্ত সংরক্ষণ। আর 21 পার্সোনাল লিবার্টি, তাই তো? লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, জীবন ও ব্যক্তিগত স্বতন্ত্রতা। এই দুটো তো নষ্ট করতে হবে, তাই তো? কারণ কি, এটা যদি ছেড়ে দেওয়া হয়, রাষ্ট্রপতি বলবে আমার যতজন আছে যারা মার্ডার ফাটার করছে, যাদের কাছে নেই, সব পয়সা দিয়ে ছেড়ে দেবো। সবাই ছাড় পেয়ে যাবে তো। হ্যাঁ, রাষ্ট্রপতি এই দুটো সংবিধানে কি বাদ দেওয়া যায় না, এই দুটো সবসময়ের জন্য থাকবে। ধর 20, 21 বাদ দিয়ে দিল, তুই ধর কোনোদিন পুলিশে গেল, তোর ঘরের কাছে কেউ একজন আছে, তাই তো? তার উপর প্রচুর রাগ, তো দেখে নেবো একে, ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হয়ে গেল, 20, 21 উঠে গেল, তাকে ধরে জেলে পুরে দিবি, তাই তো? আর জেলে পুরে দিয়ে মার্ডার ফাটারও করে দিচ্ছ। আমরা অপরাধ প্রমাণিত হলে তার প্রাপ্ত সংরক্ষণ তো দিতে হবে, বেধারাক পিঠ। অথবা কি হচ্ছে, পুলিশ আর চুপি যারা এটা উঠে গেছে, প্রাপ্ত সংরক্ষণ কোনো গল্প নেই, আরামসে সবাইকে ছেড়ে দিবে, বাম পকেটে ভরে দাও, ডান দিক দিয়ে ছেড়ে দেবে, তাই তো? এটাই হয় বাস্তবে। আর 359 বোঝা গেছে তো?
হ্যাঁ, 359 কি আছে? শুধুমাত্র কি লাগাতে পারবে? হ্যাঁ, রাষ্ট্রপতি শুধুমাত্র সমস্ত আর্টিকেল বাদ দিতে পারবে, শুধু 20 আর 21 বাদ দিয়ে সমস্ত কি করবে? আর্টিকেল বাদ দিয়ে দিবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, 359 লাগু হয়। এতে ইমার্জেন্সিটা লাগু হয় কিভাবে? দেখো, ইমার্জেন্সি লাগু করতে গেলে ধরো কোনো বিদেশি আক্রমণ করেছে, মন্ত্রিমন্ডল কাকে দিবে? লিখিত। লিখিত দিবে কাকে? রাষ্ট্রপতিকে লিখিত দিবে যে ইমার্জেন্সি লাগু করেছে। রাষ্ট্রপতি কি করবে? মন্ত্রিমন্ডলের কথা শুনে কি করবে? ইমার্জেন্সি লাগু করে দিবে। এতে লিখিত দিবে না মৌখিক দিবে? লিখিত দিবে যে আজ থেকে ইমার্জেন্সি লাগু করে দাও। বোঝা যাচ্ছে? ধরো 1 জানুয়ারি 2025 সালে কি হয়েছে? ইমার্জেন্সি লাগু করা হয়েছে, মন্ত্রিমন্ডলের পরামর্শে রাষ্ট্রপতি লাগু করছে। এবারে বলা হয়েছে 1 মাসের মধ্যে অনুমোদন দিতে হবে। কত মাসের মধ্যে? 1 মাসের মধ্যে কি সংসদের অনুমোদন নিতে হবে। সংসদের কাছ থেকে পারমিশন নিতে হবে যে হ্যাঁ ইমার্জেন্সি লাগু থাকবে না থাকবে না। বোঝা গেছে না? জানি 1 মাস টাইম দেওয়া হয়েছে। ভালো করে দেখো, ধরো 1 জানুয়ারি 2025 সালে মন্ত্রিমন্ডল লিখিত পরামর্শ রাষ্ট্রপতিকে দিয়েছে, রাষ্ট্রপতি 1 জানুয়ারি থেকে লাগু করে দিয়েছে কি ইমার্জেন্সি লাগু করে দিয়েছে। 1 মাসের মধ্যে কোথায় তুলতে হবে? সংসদে। কারণ শুধু মন্ত্রিমন্ডল মানে তো সব নয়, আমরা সমস্ত ভারতবাসী সবাই মিলে 545 জন লোকসভায় মন্ত্রী নির্বাচন করে পাঠিয়েছি, তাই তো? 545 জন মন্ত্রী বলছি, 545 জন এমপি নির্বাচন করে পাঠিয়েছি। এই এমপিরা, এটাকে কি বলা হয়? সংসদ। সেই সংসদে তুলতে হবে যে সবাই রাজি কিনা, যে ইমার্জেন্সি লাগু হওয়াটা উচিত না উচিত নয়। বোঝা গেছে না? যায়নি? তাহলে কতজন? 545 জন থাকে। 545 জন কি লোকসভার সিট, আর রাজ্যসভার কত? রাজ্যসভার 245। এবার সবাই মিলে দুজন একসঙ্গে যেখানে থাকে তাকে বলা হয় সংসদ। এরা যেখানে থাকে তাকে কি বলা হয়? সংসদ বলা হয়। তাকে কি বলি আমরা? সংসদ। এই 1 জানুয়ারি লাগু হয়েছে, তার থেকে 1 মাস মানে 1 ফেব্রুয়ারি কার মধ্যে পাস করাতে হবে? 1 ফেব্রুয়ারি 2025 মধ্যে ওই বিলটা পাস করতে হবে যে সংসদে লাগু থাকবে না থাকবে, ইমার্জেন্সি দেশে লাগু থাকবে না থাকবে না। বোঝা গেছে না? এই 1 জানুয়ারি 2025 থেকে কত 1 ফেব্রুয়ারি 2025, এর মধ্যে যদি সংসদ রাজি হয়ে যায় যে হ্যাঁ ইমার্জেন্সি লাগু থাকবে, তাহলে এই 1 জানুয়ারি থেকে 6 মাস পর্যন্ত লাগু থাকবে। 1 জানুয়ারি থেকে কত? 6 মাস। তারপরে আবার 6 মাস লাগু হবে, তারপরে আবার 6 মাস লাগু হবে। এই 6 মাস করে লাগু হতে থাকবে। কতদিন পর্যন্ত চলবে? এর কোনো টাইম পিরিয়ড নেই, অসীম সময় পর্যন্ত চলবে। ক্লিয়ার হয়েছে তো? কতদিন পর্যন্ত চলবে? অসীম সময় পর্যন্ত চলবে। একদম ক্লিয়ার? অসীম সময় পর্যন্ত চলবে, তাই তো? এবারে বলো, রাষ্ট্রপতি 1 জানুয়ারি লাগু করেছে 2025 সালে, 1 ফেব্রুয়ারি 2025 সালে কার পারমিশন নিতে হবে? সংসদের। সংসদ রাজি আছে কিনা দেখতে হবে। এবারে বলো, যদি সংসদ রাজি হয়ে যায় তাহলে ইমার্জেন্সিটা 1 জানুয়ারি থেকে লাগু হবে? 1 জানুয়ারি থেকে লাগু হবে না 1 ফেব্রুয়ারি থেকে লাগু হবে? 1 জানুয়ারি থেকে 6 মাস। 1 জানুয়ারি থেকে কত? 6 মাস তাহলে লাগু থাকবে। বোঝা গেছে না? জানি একদম ক্লিয়ার? হ্যাঁ, এই ন্যাশনাল ইমার্জেন্সি আমাদের দেশে 3বার লাগু হয়েছে। ন্যাশনাল ইমার্জেন্সি কতবার লাগু হয়েছিল? 3বার লাগু হয়েছিল। কবে কবে? 1962 সালে, 1971 সালে, 1975 সালে। 1962 সালে কার কার লড়াই? ইন্ডিয়া চাইনা লড়াই। 1971-এ ইন্ডিয়া পাকিস্তান। 1975-এ অশান্তির জন্য, ইন্ডিয়ায় অশান্তির জন্য কে লাগু করেছিল? ইন্দিরা গান্ধী। ক্লিয়ার হয়েছে না হয়নি? বোঝা গেছে তো? একদম ক্লিয়ার? হ্যাঁ, ইন্দিরা গান্ধী। দেখি আর কি আছে। দেখো, আর দেওয়া আছে তোমাদের
টুকটাক দেওয়া আছে। এই ন্যাশনাল ইমার্জেন্সি যখন লাগু হয়, ন্যাশনাল ইমার্জেন্সি পুরো দেশে লাগু করতে পারে রাষ্ট্রপতি। হ্যাঁ, ধরো ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হয়েছে কোথায়? ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হয়েছে কোথায়? জম্মু কাশ্মীরে যুদ্ধ শুরু হয়েছে, সারা ভারতে ন্যাশনাল ইমার্জেন্সি লাগু করবে? বা মণিপুর নর্থ ইস্টে যুদ্ধ লাগু হয়েছে, তো সারা ভারতে ইমার্জেন্সি লাগু করবে? বেঙ্গলে যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ হবে বেঙ্গলে, বেশি দিন নয়। বেঙ্গলের যুদ্ধ মানুষের ধৈর্যের সীমা হারিয়ে যাচ্ছে। পরীক্ষা দিচ্ছে 60 পাচ্ছে 75 কাট অফ, 60 পেয়ে 75 কাট অফ, 10 যোগ করছে এডুকেশন কোয়ালিফিকেশন 70 হচ্ছে, বলছে 70-এর বেশি তো কেউ পাবে না, 75 কাট অফ। আর কাট অফ কত? 75। এতে মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, সরকারের এই বেহায়াপনা দেখে মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আর WBSSC বোর্ডের এরা যে কি ভেবেছে নিজেদেরকে কি জানি, গরু ছাগল 4টি পুষে রাখি, বেকার সংসদ রাখার লাভ নেই, গরু ছাগল পুষলে তবু ইনকাম হবে সংসদে, ওই যে তোমার হচ্ছে বোর্ড গরু ছাগল পালে অনেক লাভ আছে। একটা টিচার দেশের ভবিষ্যৎ, 60 কি নিশ্চিত নয় রেজাল্ট হবে। বোঝা গেছে তো? ক্লিয়ার হয়েছে? ধরো আমাদের দেশে কোথায় লাগু হয়েছে? জম্মু কাশ্মীরে মারপিট হচ্ছে, বিদেশিরা আক্রমণ করছে জম্মু কাশ্মীর, তো সারা দেশে ইমার্জেন্সি লাগু করবে? সারা দেশে ইমার্জেন্সি লাগু করা সম্ভব নয়। তাহলে কোথায় লাগু করবে? শুধু জম্মু কাশ্মীর। রাষ্ট্রপতি চাইলে শুধু কোথায় লাগু করতে পারে? যে জায়গায় শুধুমাত্র হচ্ছে সেখানে ইমার্জেন্সি লাগু করতে পারে, অথবা কোথায় লাগু করতে পারে? পুরো দেশে লাগু করতে পারে, তাই তো? এই দেখো 355 নম্বর, এটা কত 352 নম্বর আর্টিকেল, 352 নম্বর আর্টিকেল লাগু হওয়া মানে 358 নম্বর আর্টিকেল সঙ্গে সঙ্গে কেন লাগু? ধরো আমাদের কি স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার আছে, তাই তো? সব জায়গায় ঘোরার অধিকার আছে। মারপিট হচ্ছে, যুদ্ধ হচ্ছে, তুমি যে বলে দেখি ভারতবর্ষে কি পরমাণু বোমা এনে ফাটাবে লাগু, হ্যাঁ। আর মিডিয়া তো জানো টিআরপির জন্য নিজেকেও বেঁচে দিতে পারে, দেশ তো দূরে আছে। মিডিয়া নিজেকেও, নিজের পার্সোনাল ব্যক্তি নিজেও বিক্রি হয়ে যেতে পারে, দেশ তো দূরের কথা, দেশ তো অনেক দূরের কথা, নিজেকেও বিক্রি করে দিতে পারে। দেশকে তো এরা বেচেই ছেড়ে দিবে, মিডিয়া দেশকে বেচে দিবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এরা বেচতে পারে। বোঝা গেছে তো? হ্যাঁ, দেখো যখন ওই যে যাচ্ছে ভারতের সেনা ধরে যুদ্ধে যাবে, গাড়ি ফাড়ি করে যুদ্ধে যাবে, সেখানে বলছে আমার স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার আছে, মাঝখানে তুমি দাঁড়িয়ে আছে বলছে দাঁড়াও না গাড়ি, সেলফি তুলবে একটা, তাই তো? কি করবে? নামবে, তোকে সেলফি বানিয়ে, সেলফি বানিয়ে বাড়িতে পাঠিয়ে দেবে, তাই তো? তো এতে কি হচ্ছে, নাহলে তুমি সুপ্রিম কোর্টে চলে যাবে। আর সুপ্রিম কোর্টে কি রয়েছে? মৌলিক অধিকার হনন হলে তাহলে তাহলে কি হবে? ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারি 32 নম্বর আর্টিকেল দ্বারা। বোঝা গেছে না জানি? 32 নম্বর আর্টিকেল দ্বারা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারি। তো এই জন্য প্রথমেই তোমার হচ্ছে মৌলিক অধিকারকে নষ্ট করে যাচ্ছে। মৌলিক অধিকার মেন কোনটা? 19 নম্বর, ওই জন্য ওটাকেই বাদ দিতে হবে। তুমি বলতে পারবে না স্বাধীনভাবে চলাফেরা করছি, আমার কথা বলার অধিকার আছে, আমি বাক স্বাধীনতার অধিকার আছে, আমি বাক স্বাধীনতার অধিকার নিচ্ছি। যুদ্ধ হচ্ছে বলছে, এদিকে বলছে চায়না খুব ভালো, চায়নার সঙ্গে সম্পর্ক তোমার শুরু হয়ে গেছে। এটা কি করেছে? বাক স্বাধীনতা করা, ঘোরার অধিকার, এগুলো সমস্ত কিছু বন্ধ করা হয়েছে। তো সমস্ত কিছু এই জন্য কি করা হয়েছে? বন্ধ করে দেওয়া হয়েছে। এই জন্য 352 নম্বর আর্টিকেল লাগু হয়ে 358 নম্বর প্রথমে লাগু হয়েছে। তারপর তো রাষ্ট্রপতি চাইলে 359 নম্বর লাগু করতে পারে। বোঝা গেছে তো? এতে কি হয়? এতে রাষ্ট্রপতি চাইলে যে জায়গায় হচ্ছে প্রবলেম, সেই জায়গায় শুধুমাত্র লাগু করতে পারে, বা পুরো দেশে লাগু করতে পারে। পুরো দেশে লাগু করতে পারে, বা কোথায় লাগু করতে পারে? যে এরিয়া হচ্ছে সেখানে। রাষ্ট্রপতি সমস্ত স্টেটকে কি করে দিতে পারে? সমস্ত স্টেটে ইমার্জেন্সি লাগু করে দিতে পারে, অর্থাৎ আইন বানানোর ক্ষমতা শুধুমাত্র রাষ্ট্রপতির হাতে রেখে দিতে পারে। বুঝা যাচ্ছে? অর্থাৎ রাজ্য সূচি বলতে স্টেট লিস্ট কার কাছে চলে নিয়ে নিতে পারে? রাষ্ট্রপতি নিয়ে নিতে পারে। স্টেট লিস্ট মানে রাজ্য সূচি। কারণ কি, দেখো রাজ্য সূচির কে কেন দেওয়া হয়নি রাজ্যের হাতে? ধরো কেন্দ্রে এনডিএ সরকার আছে, কেন্দ্রে কোন সরকার আছে? এনডিএ সরকার আছে। কেন্দ্রে এনডিএ সরকার, আর আমাদের রাজ্যে দিদির সরকার। কেন্দ্রে কে আছে? এনডিএ আছে, এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অফ
ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, তাই তো? ডেমোক্রেটিক অ্যালায়েন্স, এনডিএ আছে, তাই তো? আর আমাদের রাজ্যে কি আছে? তৃণমূল কংগ্রেস, টিএমসি আছে, তাই তো? দুটো পার্টি তো, দুজন তো দুদিকের দু মেরুর প্রান্ত, দু প্রান্তে তো দুজন। ধরো আমাদের আমাদের রাজ্যে কোনো কিছু অঘটন ঘটলো, যার জন্য ইমার্জেন্সি লাগু করা হলো আমাদের রাজ্যে। আর সেন্ট্রাল বাহিনীর পুলিশের একটাই কর্তব্য, সেন্ট্রাল বাহিনীর পুলিশ তখনই ভারতবর্ষের যে কোনো রাজ্যে আসতে পারবে রাজ্য সরকারের পারমিশন নিয়ে। রাজ্যের এই ক্ষমতাটা রয়েছে, রাজ্য সরকারের পারমিশন নিয়ে। যুদ্ধ লেগে গেছে, ধরো ভারত বাংলাদেশের যুদ্ধ লেগে গেছে, ভারত বাংলাদেশের যদি যুদ্ধ লেগে যায়, পশ্চিমবঙ্গ আগে ফাঁসবে, তাই তো? আর এই পশ্চিমবঙ্গে কি হচ্ছে, পশ্চিমবঙ্গে যদি হয়ে যায়, পশ্চিমবঙ্গে ফেসে যায়, তাহলে পশ্চিমবঙ্গে যদি কোনো বাইরে থেকে কি আসে, সেনা আসে, সেন্ট্রাল সেনাবাহিনী আসে, দিদি বললেন না আসতে দেব না, মোদির সঙ্গে আমার সম্পর্ক খারাপ, আমি আসতে দেব না, তাই তো? তখন কি হবে, তখন কি হবে? তখন তো সমস্যা বাড়বে, তাই তো? সমস্যা বাড়বে তখন। আর কি হবে, সেন্ট্রাল আর এর মধ্যে কি হবে, সম্পর্ক দূরত্ব সম্পর্ক থেকে সাথে সাথে কি আমাদের দেশে ইমার্জেন্সি যুদ্ধ হচ্ছে, এক্ষেত্রে দেশ হেরে যাওয়ার জায়গায় পৌঁছে যাবে। যদি না কেউ আসে, যদি না কোনো সেনাবাহিনী আসে, আর্মিকে আসে, তাহলে কি হবে, সেনাবাহিনী এলে তারা তো ভেতরে প্রবেশ করে যাবে। এই জন্য বলা হয়েছে, এই জন্য কি বলা হয়েছে, যে যদি রাজ্য সূচির যে আইন বানাবে, সমস্ত আইন কি করে দিতে পারবে, সমস্ত আইন বাদ করে দিয়ে রাষ্ট্রপতি চাইলে আইন তৈরি করতে। কারণ রাষ্ট্রপতি আইন, দেখো রাষ্ট্রপতি আইন বানাবে বলতে কি, রাষ্ট্রপতির আইন কে বানায়, মন্ত্রিমন্ডল। আর মেনলি কে বানাবে, সেন্ট্রাল, সেন্ট্রালি মেনলি বানাবে, মন্ত্রিমন্ডল কার, সেন্ট্রালের। মন্ত্রিমন্ডল, কেন্দ্রের মন্ত্রিমন্ডল মানে কি, ক্যাবিনেট মিনিস্টার, তারাই হচ্ছে কি বানাবে, আইন বানাবে। ওটাকে বলা হয় রাষ্ট্রপতি আইন বানাবে। বোঝা গেছে তো, ক্লিয়ার হয়েছে তো, ন্যাশনাল ইমার্জেন্সি ক্লিয়ার হয়েছে। আজকে এই পর্যন্ত থাক।